নীরব ঘাতক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা এমন একটা সমস্যা যা ধীরে ধীরে কোনো লক্ষণ ছাড়াই আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে। আর সেই নীরব ঘাতক হলো উচ্চ কোলেস্টেরল, যা কিনা ক্রমশই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের মারাত্মকভাবে ঝুঁকি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমি ডক্টর সাদিদা পার্সিয়া আজকে আপনাদের সাথেই আছি। আজকে আমরা আলোচনা করব রক্তে কোলেস্টেরলের উচ্চ মাত্রা ও হৃদরোগের ঝুঁকি। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সাথে আছেন ডক্টর নাসরুল্লাহ খান, সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিভাগ, কন্টিনেন্টাল হসপিটাল, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। স্যার, আমরা অনেকেই জানি, মানে আমাদের সবার কিন্তু এটা কম বেশি প্রশ্ন থাকে যে হাইপার কোলেস্টেরলেমিয়া এটা আসলে কি, যদি একটু সহজ করে সবার উদ্দেশ্যে বলতেন। ব্যাপারটা হলো গিয়ে, যেমন আমি একটু সহজ করার জন্য বুঝিয়ে বলি, সেটা হলো গিয়ে আমাদের বাসার মধ্যে বাথরুমে পানির পাইপ আছে, পানির পাইপ দিয়ে পানি আসে। কিন্তু অনেকদিন বাথরুম ব্যবহার না করলে পানির পাইপের মধ্যে ময়লা জমে। ময়লা জমলে আমরা পানি ছাড়লে পানি আসবে না। পানির অপর নাম জীবন, আমরা তখন পানি ছাড়া বাঁচতে পারবো না। তো এরকম আমাদের শরীরের রক্তনালীগুলো হলো পানির পাইপের মতো, যার মাধ্যমে পানির মতো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় রক্তটা খাদ্য নিয়ে আসে। তো ওর মধ্যে যখন ময়লাগুলো জমে, এই ময়লারই একটা কথ্য টার্ম ময়লা হলো গিয়ে কোলেস্ট্রল, চর্বি। এই চর্বিগুলো জমেই আমাদের বিভিন্ন জায়গায় ব্লক করে, তখন ওই অঙ্গগুলো রক্ত পায় না, তখন সেই অঙ্গগুলোকে কাজ না করা শুরু করে, তখন রোগ সৃষ্টি হয়, ঘাতক ব্যাধিগুলো। ব্রেনে জমলে আমাদের ব্রেনে স্ট্রোক করে, হার্টে জমলে আমাদের হার্ট অ্যাটাক করে, পায়ে জমলে আমাদের পায়ে গ্যাংগ্রিন হয়ে যায়, কিডনিতে জমলে আমাদের কিডনি ফেলিউর হয়। সো এই যে হাইপার কোলেস্ট্রেমিয়া, এটাই হলো আমাদের কথ্য ভাষায় রোগীদের বোঝার জন্য চর্বি, যেটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমে আমাদের রক্ত প্রবাহ কমিয়ে দেয়, এবং তার ফলশ্রুতি হিসাবে বিভিন্ন ধরনের ঘাতক ব্যাধিগুলো আমরা সাফার করি। জি স্যার। স্যার, রক্তে প্রবাহিত তো যতগুলো কোলেস্টেরল আছে, আপনি মানে কি মনে করেন কোন কোলেস্টেরলগুলো রক্তে প্রবাহিত বেশি ক্ষতিকর আমাদের শরীরের জন্য, এবং সেটা কেন? আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল বিভিন্ন ধরন আছে। আমরা বলি এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল। তার মধ্যে এলডিএল, ভিএলডিএল আর ট্রাইগ্লিসারাইড হলো আমাদের শরীরের জন্য খারাপ। সবচেয়ে খারাপ হলো এলডিএলটা, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা আছে কোলেস্ট্রল। জি স্যার। আর এইচডিএলটা হলো ভালো কোলেস্ট্রল, এটা বাড়লে আমাদের শরীরের প্রতিরক্ষা পায়। সো আমরা যেরকম বলি যে গুড কপ ব্যাড কপ, এই তিনটে হলো আমাদের। এইচডিএল হলো গুড কপ, অর্থাৎ ভালো প্রহারাদার, আর বাকি তিনটে হলো খারাপ আর কি। তো এরা হলো আসামি বা আমাদের চোর ডাকাতের মতো, এদেরকে কমিয়ে রাখতে হবে। স্যার, বাংলাদেশে আমাদের যে জীবনধারা, আমাদের যেভাবে আমরা অভ্যস্ত, আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা কাজ, আপনি কি মনে করছেন স্যার বাংলাদেশে এই সমস্যাটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে আমাদের মাঝে? এটা সত্য কথা। সত্য কথা হলো গিয়ে, আমাদের আধুনিক জীবনে আমরা এত বেশি স্ট্রেস থাকি, উদ্বিগ্ন থাকি, এবং আমাদের জীবনযাত্রা যেমন, সেটা আমরা বলি যে এক নম্বর আমাদের খাওয়া দাওয়া। সহজ উদাহরণ, এই উপমহাদেশে বাংলাদেশে আমরা অনেক তেল খাই, চর্বিযুক্ত খাওয়া খাই, এবং প্রচুর পরিমাণে কার্ব খাই। এগুলো আমাদের শরীরে কোলেস্ট্রল বৃদ্ধি করে, যেগুলোর রেজাল্ট হিসাবে দেখা যায় যে আমাদের শেষ বয়সে গিয়ে আমাদের আর্লি ডেথ হয়। উন্নত বিশ্বের জাপানে বা ইউরোপে একটা মানুষের গড়ায়ু থাকে 90-এর ঘরে বা 85-এর ঘরে, সেখানে আমাদের গড়ায়ু থাকে 65 থেকে 70-এর ঘরে। সো আমি মনে করি জীবনযাত্রা যেমন, একটা হলো কি আমরা হাঁটি না, আমরা এক্সারসাইজ করি না, সেকেন্ড হলো খাওয়ার দাওয়ার। স্যার, তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের উপর পুরো ব্যাপারটা নির্ভর করছে? এটা একটা একটা ইম্পর্টেন্ট থিং, লাইফস্টাইল। আমরা যে কোনো রোগের ক্ষেত্রে বলি তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, 3D: ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ডিসিপ্লিন। সো ডায়েট আর আপনার ডিসিপ্লিনটা লাইফস্টাইলের মধ্যে পড়ে, বাট ওষুধের একটা রোল আছে, যেটা ড্রাগ বলি, 3D। সো দুটো জিনিস এই লাইফস্টাইলের মধ্যে খুব জরুরি দরকার, যেটা হলো গিয়ে ডায়েট আর ডিসিপ্লিন। স্যার, এই যে সমস্যাটা যে ক্রমান্বয়ে বাংলাদেশে বেড়ে চলেছে, এবং কারা বেশি ঝুঁকিতে থাকতে পারে, যে কোন বয়সের মানুষ বা কোন লিঙ্গের মানুষ, এরকম কোনো ডিফারেন্সিয়েশন আছে কি না? বা আপনার মতে কি মনে হয় যে এখন কি বিভিন্ন বয়স ভেদে এই সমস্যাটা ডিপেন্ড করে কি না? আপনার কাছে কি মনে হয় স্যার? অবশ্যই কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেটা আপনি বললেন। কিছু আছে যেগুলোকে পরিবর্তন করা যায়, কিছু আছে পরিবর্তন করা যায় না, এটা নিয়ে আমরা জন্মেছি। যেমন আপনার যদি পুরুষ হন,
যদি বয়স বাড়ে, যদি আপনার বংশে কারো হৃদরোগ বা ব্রেন স্ট্রোকের ইতিহাস থাকে, Family history যদি তখন থাকে দেখা যায় সেক্ষেত্রে। এদের মধ্যে, এদের ছেলে মেয়েদের মধ্যে বা যাদের বয়স বেশি, যারা পুরুষ, তাদের মধ্যে এই ঘাতক ব্যাধিগুলো হওয়ার ঝুঁকি বেশি থাকে। কিন্তু আর কিছু আছে পরিবর্তনযোগ্য, যেখানে আমি কিছু করতে পারি, যেখানে আমরা প্রত্যেক কিছু করতে পারি। তার জি মধ্যে স্যার, একটা সেটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি হ্যাঁ, স্যার? এই যে বয়স ভেদে কিভাবে পরিবর্তন করতে না, পারি? বয়সটা তো আই ক্যান চেঞ্জ, লিঙ্গ আই ক্যান চেঞ্জ, তারপর আমার বংশগত হিস্ট্রি আই ক্যান চেঞ্জ, বাট হোয়াট আই ক্যান চেঞ্জ সেটা হলো পরিবর্তন যোগ্য ঝুঁকিগুলো। যেমন কারো যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, রক্ত পরীক্ষা করার মাধ্যমে জানতে পারি আমরা, এগুলো যদি থাকে, তারপরে কিডনি রোগ থাকে, ডায়াবেটিস থাকে, এগুলো এইসব রোগ থাকলে যদি আমরা পরীক্ষার মাধ্যমে ধরতে পারি আগে থেকে। ডায়াবেটিস এবং এই যে কোলেস্টেরল বেশি থাকা, ডায়াবেটিসের জন্য এটার কোনো এক্সট্রা ইফেক্ট স্যার আপনি কি মনে করেন স্যার? এগুলো হলো গিয়ে মানে কোলেস্ট্রল বেশি থাকলে এই ঘাতক ব্যাধিগুলো হওয়ার চান্স বেড়ে যায়। কিন্তু যদি এর সাথে অন্যগুলো যোগ হয়, যেমন হাই প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগ, তখন দেখা যায় এগুলোর ঝুঁকি আরও বেড়ে যায়। ধরেন কোলেস্ট্রলের যদি ঝুঁকি হয় 1 গুণ বেড়ে থাকার জন্য, ডায়াবেটিস ঝুঁকি হয় যদি 1 গুণ, দূরে থাকলে আবার 1-1-2 হয় না, 1-1-10 হয়ে যায়, অনেক গুণে বেড়ে যায়। জি তো স্যার। সেই কারণে আমাদেরকে আমরা বলি যে কিন্তু স্যার আমরা কিন্তু এখন দেখছি যে শুধু বয়স্ক না, অনেক সময় দেখতে পারি যে অনেক কম বয়সের ছেলে মেয়েরা বা অনেক কম বয়সী মানুষরা কিন্তু এখন এই সমস্যাটাতে ভুগছে। তো সেই ক্ষেত্রে স্যার মানে কি বলবেন? সেখানেই রোগের প্রতিরোধের ব্যাপারটা আসে। আমরা অলওয়েজ বলি, একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কিওর। রোগের প্রতিরোধ রোগের চিকিৎসা থেকে উত্তম। এখন মডার্ন সায়েন্স আমাদেরকে ওই জায়গায় নিয়ে গেছে, বিশেষ করে উন্নত বিশ্বে আমরা জেনেটিক পর্যায়ে চলে গেছি। যদি আমরা দেখি যে একটা বংশে একটা লোকের ইয়াং বয়সে, আপনি প্রশ্নটা করলেন যে ভবিষ্যতে তার রোগ হওয়ার সম্ভাবনা আছে, সেটা ঘাতক ব্যাধিগুলো, হৃদরোগ, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিউর, তখন আমরা এদেরকে আইডেন্টিফাই করতে চাই আর্লি এজে, যখন তার বয়স 30 থেকে 40-এর মধ্যে। করতে পারলে তখন আমরা যদি ওখানে আমরা ইন্টারভেন করতে পারি, ওখানে তাকে জীবনযাত্রা পরিবর্তন করে তার ওষুধ দিয়ে, তাহলে সে ভবিষ্যতে 50-60-এ গিয়ে ওই ঘাতক ব্যাধি হবেই না। তো ওখানে রোলটা আসে যে আমি 35-এর পরে প্রতিটা অ্যাডাল্ট লোককে, পুরুষ বা মহিলাকে চেক আপ করবো। জি এখন চেক আপ করে দেখবো তার রক্ত পরীক্ষা করে তার কোলেস্ট্রল বেশি আছে কিনা, তার প্রেশারটা বেশি আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, থাকলে তখন স্যার তাকে কিন্তু অনেক সময় যেটা হয় আমাদেরকে বাইরে থেকে স্বাভাবিক দেখতে লাগে, কোনো হয়তো লক্ষণ আমরা বুঝতে পারি না, কোনো প্রথমেই কোনো সমস্যা বুঝতে পারি না, স্বাভাবিক মনে হয়, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে আমাদের ধরা পড়ছে যে কোনো এই ধরনের সমস্যা। তাহলে আপনি কি মনে করেন স্যার যে শুরুতে কোনো লক্ষণ দেখা দেয় কিনা? বেসিক্যালি একটা রোগী ডাক্তার কাছে আসে দুইভাবে। একটা তার কিছু সমস্যা হলে, যে তার বুকে ব্যথা হচ্ছে, তার হাতটা একটু অবশ হয়ে গেছে, এগুলো দেখে আমি বুঝতে পারি। আরেকটা যেটা আপনি বললেন, কোনো সমস্যা নাই, হঠাৎ করে দেখতে একদম হঠাৎ স্বাভাবিক। করে একদম একটা সিরিয়াস রোগ নিয়ে আসলো, জি তখন তার পরিবাররা বলে আমার আত্মীয় তো কখনো কিছু ছিল না। ওই রোগদের ধরার জন্য আমাদেরকে একটা লোকের বয়স যখন 35-এর উপরে হবে, তাকে রেগুলারলি বছরে একবার চেক আপ করতে হবে। জি জি। রোগ না থাকলেও কিছু ব্লাড ওয়ার্ক আপ, ইসিজি, ইকো পরীক্ষা নিরীক্ষা করতে পারলে তখন আমরা রোগ হওয়ার আগে ধরতে পারবো তার কোলেস্ট্রলটা হাই, তখন তাকে আমরা তখন ইন্টারভেন করি। স্যার তাহলে কি প্রাথমিকভাবে একদম শুরুতেই কি আমরা কোনো লক্ষণ বুঝতে পারি না, বা এমন কোনো লক্ষণ নেই যেটা দেখে আমাদের মনে হতে পারে যে এ ধরনের কোনো সমস্যা আমাদের শরীরে বাসা বাঁধছে? যেমন একটা উদাহরণ দিয়ে বলি, কোলেস্ট্রল। যদি আমি দেখি যে ওই পরিবারের মধ্যে আগে ওনার বাবা মা বা ওর দাদা দাদি কারো এরকম হাই কোলেস্ট্রল ছিল, চর্বি ছিল, অথবা আমি হাঁটছি দেখতেছি একটা লোকের এখানে চোখের উপরে আমরা কিছু বলি হলুদ হলুদ কিছু স্পট পড়ে গেছে, যেটা চর্বি জমলে হয়, আমরা এটাকে জ্যান্থেলেসমা বলি মেডিকেল টার্মে, তখন আমরা সন্দেহ করি এই লোকটার হাই কোলেস্ট্রল থাকতে পারে। আরেকটা হতে পারে কিছুই নাই, কিন্তু আমাদের সবাই করে না, কিন্তু যারা কর্পোরেটে কাজ করে, যেমন গ্রামীণ ফোন বা অন্য জায়গায় একটেল বা, তখন ওরা করে কি বছরে বছর এমপ্লয়ীদেরকে একটা চেক আপ করে। ওই চেক আপের মধ্যে ফাস্টিং রিপিট করতে হয়, খালি পেটে রক্ত পরীক্ষা, যেখানে আমরা কোলেস্ট্রল পরিমাপ করি, ওখানে আর বেশি পেলে তখন আমরা তাকে সতর্ক করি। সো এই ধরনের রোগীদের জন্য আমরা ইয়ারলি চেক আপটাকে এনকারেজ করি। স্যার এই বিষয়টা আমরা বিস্তারিত আর একটু আলোচনা করব, নিয়েছি ছোট্ট একটা বিরতি। ধন্যবাদ। দর্শক দেখছেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজকে আমাদের সাথে আছেন ডক্টর কায়সার নাসরুল্লাহ খান, সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিভাগ, কন্টিনেন্টাল হসপিটাল, ঢাকা। এই যে হাইপার কোলেস্টেরোলমিয়া বা এই যে কোলেস্টেরলের উচ্চ মাত্রা, তো স্যার এটাকে আমরা তো সাইলেন্ট কিলার বলে থাকি অনেকেই, তো সাইলেন্ট কিলার কেন বলা হয় স্যার? বলা হয় এটা ঘাতক ব্যাধি বলে, নীরব ঘাতক হিসেবে যে কাজ নীরব করছে। ঘাতক, সেটাকে আমি বুঝিয়ে বলি। যেমন ধরেন আপনি যেটা কমন চিত্র আসে, আমি আপনাকে কিছু সিনারিও দিচ্ছি। একটা ইয়াং ছেলে অফিসে গেছে, তার একটা সুখী পরিবার, 2 ছেলে, একটা ইয়াং মেয়ে, 2টো বাচ্চা ছেলে আছে। হঠাৎ করে অফিসে গিয়ে বললো আমার বাঁ দিকে বুকে ব্যথা করছে, এবং 5 মিনিট পরেই তাকে বললাম আমার ঘাম হচ্ছে, তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার চেষ্টা করা হলো, পথে সে মারা গেল। এরকম আমাদের ফেসবুকে এসেছিল যে একটা ব্যাংকের একজন, উনি প্রচণ্ড ব্যথা হয়ে শুয়ে পড়ে ওই ক্যামেরাতে দেখাচ্ছিল, টিভি ক্যামেরাতে, মানে সার্ভিলেন্স ক্যামেরাতে উনি মরে গেলেন 5 মিনিটের মধ্যে। তখন পরিবারে এটা মানতে খুব কষ্ট হয়, একটা সুখী পরিবার একসময় নিঃস্ব হয়ে গেল, কারণ ওই লোকটা ওই পরিবারের আয় করেন। তো এরকম তখন পরিবারের লোকরা বলে আমি তো বুঝতে পারিনি, উনি তো কয়েকদিন আগে উনি ফুটবল খেললেন, উনি সুইমিং করলেন, কিচ্ছু হলো না, হঠাৎ করে মারা গেল কেন? কারণ রোগটা আস্তে আস্তে বাসা বাঁধছে। এটা হল প্রবলেম। এই রোগটা শুরু 10 বছর আগে, হয়তো 10 বছর আগে যদি উনি প্রতি বছর ব্লাড চেক আপ করতো, ফাস্টিং লিপিড প্রোফাইল, খালি পেটে কোলেস্ট্রল টেস্ট করতো, তখন ধরা পড়তো তার কোলেস্ট্রল হাই আছে, সেটাকে উনি কন্ট্রোল করলে আজকে এই অবস্থা আসতো না। তো ঘাতক ব্যাধি বলা হয় এই কারণে, যে শত্রুকে আপনি চেনেন সে ঘাতক, মানে নীরব ঘাতক না, সে সরব ঘাতক। যে শত্রুকে আপনি চেনেন না, সে আস্তে আস্তে আপনাকে ক্ষতি করছে, তখনই তাকে বলা হয় সাইলেন্ট কিলার। যে এই কোলেস্ট্রলটা হলো সাইলেন্ট কিলার, বিকজ সে আপনার শরীরে হাই থাকলে আপনি বুঝতে পারবেন না। 10 বছর পরে গিয়ে হঠাৎ করে একদিন হঠাৎ আপনার বুকে ব্যথা হয়ে হার্ট অ্যাটাক করে আপনি মারা যাবেন, অথবা ব্রেনে স্ট্রোক করে আপনার একদিক হাত পা অবশ হয়ে যাবে, অথবা কিডনি ফেল করবে, কিডনি কাজ করতেছে না, ক্রিয়েটিন হাই, আপনাকে ডায়ালিসিস করতে হবে। আচ্ছা স্যার, তাহলে তো আমরা বলতে পারি যে আমাদের যদি নিয়মিত আমরা আগে থেকে একটু সচেতন হয়ে ইয়ারলি একটা চেক আপ করতে পারি নিজেদের, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে অনেক সহজেই বেরিয়ে আসতে পারি। অ্যাবসোলুটলি। এই মেসেজটা আমি আপনার মাধ্যমে সব দর্শকবৃন্দকে জনগণ দিতে চাই। 1, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগের প্রতিরোধ রোগের চিকিৎসা থেকে উত্তম। সেজন্য আপনারা 40-এর উপরে 35-এর উপর বয়স হলেই আপনারা ইয়ারলি একটা চেক আপ করেন, স্পেশালি যাদের ফ্যামিলিতে এই ধরনের ঘাতক ব্যাধির হিস্ট্রি আছে। আমার বাবার স্ট্রোক হয়েছে, আমার মায়ের হার্ট অ্যাটাক করেছে, এরা যদি চেক আপ করেন, খালি পেটে কোলেস্ট্রল টেস্ট, একটা সিম্পল টেস্ট, 1 মিনিট লাগে করতে, হয়তো অল্প কিছু পয়সা খরচ হয়, এবং সেখানে কোলেস্ট্রল মাত্রা যদি বেশি থাকে, সেটাকে যদি আমরা 3D জীবনযাত্রা, মানে এক্সারসাইজ, ডিসিপ্লিন, ডায়েট, খাওয়া দাওয়া এবং ড্রাগ প্রয়োজন হলে দিয়ে আমরা যদি কন্ট্রোল রাখতে পারি, তাহলে 10 বছর পরে খারাপ ঘটনাগুলো ঘটবে না। স্যার, তাহলে আমরা কোন বয়স থেকে নিয়মিত লিপিড প্রোফাইলটা করতে পারি? আমি বলি 35-এর পর থেকে। হ্যাঁ, তবে আমাদের একটা টার্ম আছে, ডাক্তারি টার্ম, যেটা হয়তো বা সহজ করে বলার জন্য বলি, আমরা বলি ASCVD ক্যালকুলেটর, অ্যাথেরোস্ক্লেরোটিক ক্যালকুলেশন ক্যালকুলেটর। তো এটার মাধ্যমে আমরা আমাদের একটা ছক আছে, সেই ছকের মধ্যে যদি আপনার কথা আপনার বয়স, আপনার ঝুঁকিপূর্ণ যেসব কারণে ভবিষ্যতে ঘাতক ব্যাধি হতে পারে, যেমন প্রেশার, ডায়াবেটিস, কিডনি রোগ, এগুলো আছে কিনা, মাত্রা কি, এগুলো বসাই, কোলেস্ট্রলের মাত্রা বসাই, তারপর আমাদের ছক দেখে আমরা যোগ বিয়োগ করে একটা বের করতে পারি যে আপনার জন্য কাস্টমাইজ টু ইউ, যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। আমরা সাধারণত 3-4টা ক্যাটাগরিতে ভাগ করি, যে নর্মাল, স্যার একটু বিস্তারিত বললে ভালো বলছি, হতো স্যার। যেমন একটা নর্মাল রিস্ক, আরেকটা হলো কি বর্ডারলাইন রিস্ক, আরেকটা হলো কি মডারেট রিস্ক, আরেকটা হলো হাই রিস্ক। নর্মাল রিস্ক হলো গিয়ে তার তেমন কোনো রিস্ক নাই। বর্ডারলাইন রিস্ক মানে হলো কি তার কিছু হয়তো লক্ষণ আছে কিন্তু সে এখন রোগী না। ইন্টারমিডিয়েট রিস্ক হলো গিয়ে তার লক্ষণ আছে কিন্তু সে এখনো ঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়নি, তার কোলেস্ট্রল তো হাই, তার ডায়াবেটিস আছে, তার কিডনি রোগ আছে। আর হাই রিস্ক হলো কি যার অলরেডি কিছু রোগের লক্ষণ দেখা যাচ্ছে, সে হার্টের রোগী হয়ে গেছে, তার স্টেন করা হচ্ছে, তাকে বাইপাস করা হয়েছে, তার ব্রেনটা স্ট্রোক করেছে, এটা হলো হাই রিস্ক পেশেন্ট। এই ক্যাটাগরিতে ভাগ করে আমরা বলতে পারি 10 বছর পরে আপনার কতটুক চান্স একটা সিরিয়াস কোনো রোগ হওয়ার, ঘাতক ব্যাধি হওয়ার, এবং সেই অনুযায়ী আপনাকে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করব। যার রিস্ক বেশি তাকে আমরা অনেক হাই ডোজ ওষুধ দিয়ে, অ্যান্টি কোলেস্ট্রল ওষুধ দিয়ে তার কোলেস্ট্রলের মাত্রাটা অনেক কমিয়ে রাখবো। আর যে লো রিস্ক পেশেন্ট তাদেরকে হয়তো অল্প মাত্রার ওষুধ লাগবে, আর যার রিস্ক কম বা বর্ডারলাইন রিস্ক তাকে হয়তো ওষুধই লাগবে না, শুধু তুমি ভাই হাঁটো 1 ঘন্টা জোরে জোরে, খাওয়া দাওয়ার মধ্যে লো ফ্যাট ডায়েট
কন্ট্রোল করো, যেগুলো ফ্যাটি ডায়েট কার্বটা কমাও, এটা মেনটেন করো। সো কার শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তন করতে হবে, যারা মেইনলি লো রিস্ক অথবা বর্ডার রিস্ক, কার হয়তো হালকা ওষুধ লাগবে যারা হলো মডারেট রিস্ক, আর কার হয়তো অনেক হাই ডোজ ওষুধ লাগবে, অনেক সময় ইঞ্জেকশনও লাগতে পারে, তাহলে হলো ভেরি হাই রিস্ক। অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই টার্মটার সাথে আমাদের সব দর্শকই কম বেশি পরিচিত। আমাদের প্রায় দর্শকদের প্রশ্ন থাকে যে এই ডিজিজটা আসলে কি, একটু বিস্তারিতই জানতে চাই স্যার। সহজ কথায় বলতে হলো শরীরের রক্তনালীতে ময়লা জমা, যেটা আমি প্রথমেই বলেছি যে আপনি বাসার লাইনগুলো যেমন মাঝে মাঝে পরিষ্কার করেন, পানির লাইন 10 বছর 15 বছর হয়ে গেলে ওর মধ্যে জং ধরে যায়, আমাদের পানির মধ্যে ময়লাগুলো বসে ওখানে প্লাগ ইন হয়ে যায়, তখন পানি আসে না, পানির অপর নাম জীবন আমরা বাঁচি না, তখন আমরা পানির লাইনটা পরিষ্কার করি, ক্লিন করি, আমরা কিছু স্ক্রাব দিই যাতে এটা ক্লিন হয়ে যায়। ঠিক সেরকম আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোলেস্ট্রলটা হাই থাকলে সেটা আমাদের রক্তনালীতে জমা হয়, ব্রেনে জমতে পারে, হার্টে জমতে পারে, কিডনি জমতে পারে, পায়ে জমতে পারে। তো এটা যে এই যে জমে যে রোগটা করে এটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিও মানে হার্ট, ভাস্কুলার মানে ভেসেল। স্যার তাহলে এই যে উচ্চ কোলেস্টেরল এবং অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ দুইটার সাথে রিলেটেড, বা এই দুইটার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক যুক্ত কিনা? অবশ্যই কোলেস্ট্রল হাই থাকে, ময়লা বেশি থাকলে ময়লা জমবে, কোলেস্ট্রল হাই থাকলে এটা জমবে। তখন সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। সবার জন্য ওষুধের প্রয়োজন নেই। স্যার দর্শকদের উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ দিতে চান কিনা? জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে একটাই মেসেজ দিতে চাই, 3টা কথা। একটা কথা হলো গিয়ে কোলেস্ট্রল একটি নীরব ঘাতক ব্যাধি। আপনারা দয়া করে 40-এর বয়সের বেশি হলে একটু ব্লাড টেস্ট করে আইডেন্টিফাই করুন আপনার হাই কোলেস্ট্রল আছে কিনা, থাকলে চিকিৎসা করুন। সেকেন্ড কথা হলো কি আমরা খুব হাইলাইট করি, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগীর চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করাটা উত্তম, রোগীর জন্য ভালো, ডাক্তারের জন্য ভালো। আর 3 নম্বর কথা হলো গিয়ে এখন দেশেই সব ধরনের উন্নত চিকিৎসা হওয়া সম্ভব। আপনারা আমাদের উপর আস্থা রাখুন এবং আপনাদেরকে সেবা করার জন্য সুযোগ দিন, আমরা ধন্য হব। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার মাধ্যমে আমরা সবাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আরটিভির সাথেই থাকুন। ধন্যবাদ।